This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেনায় ডুবেই কি ছারখার ট্যাংরার এই ব্যবসায়ী পরিবার, মানে দে পরিবারের কথা বলছি। কোটি টাকার উপর দেনা, খবর পুলিশ সূত্রে। আর্থিক লেনদেন খতিয়ে দেখতে ফিনান্স এজেন্সির সঙ্গে কথা পুলিশের। ফিনান্স এজেন্সির কাছে তথ্য সংগ্রহ পুলিশের। দে পরিবারের কত টাকার ঋণ, কাদের থেকে এত টাকা পেত, প্রণয় প্রসূন সেই টাকা কি উদ্ধার করা সম্ভব হয়নি? তারাই বা তাদের থেকে টাকা পেত, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভন, এখনো পর্যন্ত টাকার ভলিউমটা কত? দেখো, পুলিশ সেটা জানতে পেরেছে কোটি টাকার ওপরে দেনা, কিন্তু কোটি হলেও নির্দিষ্ট সংখ্যা কত সেটা এখনো পুলিশের কাছে কিন্তু অধরা। সেই জন্যই তারা জানতে চায় যে কত টাকা দেনা, আর এই দে পরিবারের দুই ছেলে যারা ব্যবসা করত তারা মূলত কাদের কাদের থেকে টাকা পেত এবং কোথায় কোথায় তারা টাকাগুলো পাননি এবং কোন কোন জায়গায় তারা দেনা করেছেন সেই বিষয়টা কিন্তু জানতে চান। তার কারণ ইতিমধ্যেই জানা গেছে যে বাড়িটা বন্ধক দেওয়া ছিল, 6খানা সব মিলিয়ে লোন করা হয়েছিল, যার মধ্যে ব্যাংক সহ ফিনান্স এজেন্সি রয়েছে। অর্থাৎ এইখানে যে লোন করা হচ্ছে, অন্য দিক থেকে দে পরিবার যাদের থেকে টাকা পায় সেই টাকাগুলো কাদের থেকে পায় এবং তার অ্যামাউন্ট কত এখনও পর্যন্ত কার্যত একেবারে অঙ্কের ভাষায় বললে ব্যালেন্স শিট কিন্তু তৈরি হচ্ছেই না কোনোভাবে। অ্যাকাউন্টেন্টকে ডাকা হয়েছিল, অ্যাকাউন্টেন্ট তিনি নিজে বলেছেন যে তিনি কিন্তু সম্পূর্ণ হিসাব জানেন না। স্বাভাবিকভাবেই যেহেতু একজন অ্যাকাউন্টেন্ট তিনি সম্পূর্ণ হিসাব জানেন না, সেই জন্য তার যারা আত্মীয় পরিজন, তার যারা বিজনেস পার্টনার, তার সঙ্গে যারা ব্যবসা করতেন বা যেহেতু ব্যবসা করতে গেলে বেশ কিছু তুমি জানো যে ধার বাকি চলে, কাদের কাছ থেকে তিনি এই দে পরিবার ধার দিয়েছিল, আবার কাদের থেকে দে পরিবার ধার নিয়েছিল, অর্থাৎ সব কিছু নিয়ে কিন্তু বর্তমানে একটা ব্যালেন্স শিট তৈরি করার চেষ্টা করছে, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু যে কত টাকা মূলত দেনা করেছিল বাজার থেকে আর কত টাকা তার পাওয়ার কথা ছিল যেটা পায়নি, তার ফলত এই পরিণতি, সেটাই এখন জানার চেষ্টা করছে। তার জন্য ব্যাংকের থেকেও কিন্তু ডিটেলস নেওয়া শুরু করেছে, পাশাপাশি ফিনান্স এজেন্সি থেকেও কিন্তু ডিটেলস নেওয়া শুরু করেছে থানা। অনেক ধন্যবাদ সুশোভন, আমাদের প্রতিনিধি লাইভে ছিলেন এতক্ষণ সুশোভন। পুলিশ এইটুকু বুঝতে পারছে তদন্তে যে বহু কোটি টাকার দেনা, তবে তার অ্যামাউন্টটা কত টাকার ভলিউম সেই দেনার, কার কাছে তারা টাকা পেতেন, কারা তাদের কাছে টাকা পেতেন, এই ব্যাপারগুলো এখন খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবারই একই কথা বলেছে যে তোমাদের টাকা মার যাবে না, আমি বেঁচে থাকলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে, এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে। আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি, যে এরকম না আমাদেরকে বললো এক কথা অন্য লোককে পেমেন্ট করলো, তা না, কাউকে পেমেন্ট করতে পারেনি। চেকগুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি, বেল দিয়ে যাচ্ছি। তারপরে দেখলাম এখানে দুটো পেপার লাগানো ছিল, ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সে পেপারটা এরা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপরে আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপরে আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়ে দিয়েছিল যে কালকে ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। তো বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যাবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। আমার প্রায় 30-এর কাছাকাছি লাখ। 30 লাখ। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল, পুজোর পর থেকে। পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। সেটা আমরা কি করে জানবো, আমরা পুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। দুই ভাই ব্যবসা করতো, ছোটো ভাইটাকে বেশি দিয়ে বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো না। এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে হবে সেটা, তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে, যেমন রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে। দেখুন, একটা জিনিস পরিষ্কার মোটামুটি পুলিশি তদন্তে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই খুন করা হয়েছে রমি, সুদেষ্ণা, প্রিয়ম্বদাকে।
গত রবিবার থেকেই ডিসকানেক্টেড ছিল বাড়ির সমস্ত সিসি ক্যামেরা। 16 তারিখের পর থেকে কোনো রকম রেকর্ডিং বা ফুটেজ পুলিশ পায়নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে পাওয়া গিয়েছে চাবির গোছা। বাড়ি লক করেই ওই যে 12:52 তারা বেরিয়েছিলেন, 12:52 তখন তারা বাড়িটা লক করে বেরিয়েছিলেন, অর্থাৎ মাঝরাতে বেরিয়ে গিয়েছিলেন তারা। তাহলে কি তার আগে থেকেই খুনের পরিকল্পনা ছিল প্রসূন প্রণয়ের? এসব প্রশ্ন উঠছে। ট্যাংরার দে বাড়িতে ফরেন্সিক টিম এলো আজ। দীর্ঘ মানসিক অবসাদ থেকে এই ধরনের ঘটনা ঘটাতে পারে কেউ। নিজেকে এবং পরবর্তী প্রজন্মকে শেষ করে ফেলার মানসিকতায় তৈরি হয়। ট্যাংরা হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্তব্য মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের। একজনের যখন এই জিনিসটা শুরু হতে ডিপ্রেশনটা আসতে থাকে, তখন পরিবারের বাকির মধ্যে একটা ডমিনো এফেক্ট কাজ করে। ডমিনো মানে হচ্ছে অনেকগুলো সাইকেল যদি রাখা থাকে, তুমি একটা সাইকেলকে ধাক্কা মারলে বাকি সাইকেলগুলো পরবর্তীকালে পড়ে যাবে। তাই এক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা মানসিক অবসাদ এবং একটা ডমিনেন্ট রোল যে প্লে করছে, সে বাকি সাবমিসিভ পার্টনারদের তাদেরকেও কিন্তু একটা সার্কেলের মধ্যে নিয়ে আসে। এবং আমরা জানি যে সুইসাইডের একটা টার্ম ইউজ করা ওয়ার্থার এফেক্ট, সরোজ অফ কিং ওয়ার্থার নিয়ে একসাথে অনেক মানুষ কিন্তু একসাথে কাল্ট সুইসাইডের প্রবণতা থাকে। তাই একটা মানুষ যখন এই দিকবিদিক জ্ঞান শূন্য হয়, সিভিয়ার ডিপ্রেশনে নিজেকে শেষ করে দেয় এবং আমার পরবর্তী প্রজন্মও যাতে শেষ হয়ে যায়, যাতে তারা দুর্ভোগ না বহন করে, এই মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করে। ট্যাংরা কাণ্ডের আবহেই বীরভূমে মা ও 2 শিশুর রহস্য মৃত্যু। মোহাম্মদবাজারে বাড়ি থেকে পাওয়া গিয়েছে 3 জনের রক্তাক্ত দেহ। 3 জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতদেহ তুলতে বাধা পুলিশকে, রাস্তা অবরোধ গ্রামবাসীদের। পুলিশ কুকুর এনে তদন্তের দাবি জানা গিয়েছে। মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। প্রতিবেশীরা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বাড়ির আশপাশ পেছনের ঝোপঝাড়, কিছুটা জঙ্গল এলাকাও আছে, সেখানে গাছ বেশি। সেই সমস্ত জায়গায় পুলিশ কুকুর নিয়ে গিয়ে ক্লু পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। জঙ্গল পেরিয়ে কিন্তু যেই পাড়াতে ঘটনা ঘটেছে ঠিক তার পাশের পাড়ার একটি গলি রাস্তার মধ্যে কিন্তু এই মুহূর্তে সেই পুলিশ কুকুর প্রবেশ করেছে এবং খোঁজার চেষ্টা করছে। যেই গন্ধ শোকানো হয়েছিল সেই গন্ধ অনুসন্ধানের চেষ্টা করছে। এবং দেখতে পাচ্ছ সেই ছবিটা, রাস্তা ধরে, গ্রামের যে রাস্তা সেই রাস্তা ধরে পুলিশ কুকুর কিন্তু একের পর এক জায়গায় এগিয়ে চলেছে। এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরাও এই মুহূর্তে এই কুকুরের সাথে রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন। তাদের দীর্ঘক্ষণ ধরে তারা দাবি করছিলেন যে এই পুলিশ কুকুর আনতে হবে, কেন পুলিশ কুকুর ছাড়াই মৃতদেহকে সেখান থেকে তোলা হলো, এই দাবি তারা করছিলেন। এবং যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই 14 নম্বর জাতীয় সড়ক কিন্তু অবরোধ করে রেখেছিলেন এতক্ষণ। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা অবরোধ থাকার পর পুলিশ কুকুর আসে, তারপরেই কিন্তু সেই অবরোধ উঠে যায়। এখন যান চলাচল 14 নম্বর জাতীয় সড়কে যেমন স্বাভাবিক হয়েছে। যে বাড়ি, সেই বাড়ির পেছনের অংশ দিয়ে একটি জঙ্গল রয়েছে, সেই জঙ্গল দিয়ে কিন্তু গ্রামের যে অন্য একটি পাড়া রয়েছে, সেই পাড়াতে ইতিমধ্যেই সেই কুকুরটি এসে পৌঁছেছে। এবং যেই যে NH40 দিকে যাচ্ছে, এই মুহূর্তে হাইরোড যে রয়েছে NH40, সেই NH40 দিকে যাচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি এই কাজ করেছেন সে এই রাস্তা দিয়েই গেছেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কে মেরেছে না মেরেছে আগে আমাকে বলতো, যে আমাকে মেরে ফেলে দেবে। কে জি আমি ওইটা আমাকে বলেনি। কি নিয়ে অশান্তি হয়, জায়গা ব্যাপারের লেগে খানিক অসুবিধা ছিল। ও বলছে জায়গা ব্যাপারের লেগে আমি কথা বলছি বলে আমাকে এরকম বলছে যে মেরে মারবে, আমাকে মেরে ফেলে দেবে। কার সাথে ছিল তা ওইটা তো আমি জানতে পারছি না। ওইটাও আমাকে বলেনি, শুধু বলেছে আমাকে মারবে, তখন আমি ফোন করে তোমার সাথে কথা বলবো, তাই বলেছে। আমাদের যে আদিবাসী বোন, আদিবাসী শিশু মারা গেছে, পুলিশ লাশ চুরি করে নিয়ে গেল। আদিবাসী আমরা পাশে যাইনি, আদিবাসী বোনেরা বললো লাশ নিয়ে যাওয়া যাবে না, কুকুর আসবে, তারপর জোর করে পুলিশ নিয়ে গেল। আমরা এর বিরুদ্ধে, যতক্ষণ কুকুর না আসবে বন্ধ, হাইরোড বন্ধ থাকবে। এখনো পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেপ্তার করেনি। কেন এই খুন, কেন এই তাদের প্রতি বঞ্চনা, কি কারণ সেটা এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। যার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পথ অবরোধ করেছি এই বিচারের দাবিতে, যে খুনি তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কারণ বার করা হোক।
জামুরিয়ায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছতেই বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ইট বেলচা নিয়ে তাড়া করার অভিযোগ বিজেপি। টেলিফোনে রয়েছেন চন্দ্রশেখর, জিতেন্দ্র তিওয়ারি যখন গিয়েছিলেন তখন ঠিক কটা বাজে, ঘটনাটা কতক্ষণ ধরে চলে, এই যে উত্তেজনার ছবি, এবং এখন তিনি কোথায়? দেখো, জিতেন্দ্র তিওয়ারি যখন গেছেন তখন বাজছিল প্রায় বেলা 1টার মতো, এবং এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। কারণ জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ হচ্ছে যে জামুরিয়ার অজয় নদের উপর যে দরবারডাঙ্গা ঘাট রয়েছে, সেই ঘাটে একটি জল প্রকল্প রয়েছে। সেই জল প্রকল্পটি তিনি যখন মেয়র ছিলেন তিনি যখন উদ্বোধন করেছিলেন। এখন অবৈধভাবে বালি তোলার জন্য এই জল প্রকল্পের ক্ষতি হচ্ছে বলে তার কাছে অভিযোগ আসছিল। কয়েকদিন আগে স্থানীয় গ্রামবাসীরা পথ অবরোধ করেছিলেন। বিজেপির তরফ থেকে এখানে যেহেতু কাজ হচ্ছে না, তাই আন্দোলনে আমার প্রস্তুতি নিচ্ছিল, তাই তিনি সরেজমিনে দেখতে গেছিলেন যে অভিযোগ কতখানি সত্যি। কয়েকজন স্থানীয় বিজেপি কর্মীকে নিয়ে তিনি যখন ঢুকতে যান তখন দেখা যায় যে জিতেন্দ্র তিওয়ারিকে লক্ষ্য করে রে করে ছুটে আসেন। কেউ ইট, কেউ বালি, কেউ হাতে উল্টে ওই যে ঝান্ডা, সেই ডান্ডা কেড়ে নিয়ে তাদেরকে মারধরের চেষ্টা হয়। কিন্তু জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যেহেতু সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স থাকে, তার জন্য বড় দুর্ঘটনা ঘটেনি। এরপর বাদানুবাদ। চন্দ্রশেখর, এখানকার স্থানীয় গ্রামবাসীদের যদি আপত্তি থাকে অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে, গ্রামবাসীর সংখ্যা তো নিশ্চয়ই দুষ্কৃতীদের থেকে বেশি, তাহলে এই কয়েকজন গুটি কয়েক দুষ্কৃতী এত সাহস পাচ্ছে কোত্থেকে? দেখো, এই যে দরবারডাঙ্গা যে ঘাটটি রয়েছে এটা লোকালয় থেকে দূরে, এবং এটা প্রায় বলা যায় জঙ্গল এলাকার মধ্যে। এই অঞ্চলটি পুরো একদিকে বীরভূম, একদিকে হচ্ছে জামুরিয়া। এই অঞ্চলটি পুরোপুরিভাবেই বালি যারা কারবারি তাদের দ্বারা নিয়ন্ত্রিত। এখান থেকে যে বালি ট্রাক্টরে বা বিভিন্ন ছোট গাড়িতে যে যায়, বিভিন্ন গ্রামের উপর দিয়ে যায়, সেই গ্রামে মাঝে মাঝে আমরা দেখতে পাই যে গ্রামবাসীরা অভিযোগ করেন বালির গাড়ি যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে বা রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, এই বালি চলতে দেওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে দামোদর এই যে দরবারডাঙ্গা ঘাট, এটি কিন্তু বৈধ ঘাট, কিন্তু অভিযোগ হচ্ছে এখানে অবৈধভাবে বালি তোলা হয়। বৈধ ঘাটকে সামনে রেখে অবৈধভাবে বালি তোলা হয়, সেইটি সরেজমিনে তিনি দেখতে যাচ্ছিলেন। কিন্তু সাধারণ মানুষ নিজের এলাকায় যেভাবে প্রতিবাদ করেন, বালিঘাটে গিয়ে সেখানে প্রতিবাদ করার মতো তাদের ক্ষমতা নেই। কারণ তারা স্থানীয় ইস্যু নিয়ে তারা লড়াই করেন। বালির গাড়ির জন্য রাস্তা খারাপ হচ্ছে তারা অভিযোগ করেন, কিন্তু এই বালি তুলে নেওয়ার জন্য তারা জল পাচ্ছেন না, সেটা এখনো পর্যন্ত তাদের কাছে সেই বার্তা পৌঁছায়নি। আর সেই বার্তাটি পৌঁছানোর জন্যই বিজেপির তরফ থেকে কর্মসূচিটি নেওয়া হয়েছিল। রাজা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। জামুরিয়ায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, যদিও এখানে বালি তোলার খাদান রয়েছে এবং সেটা বৈধ, কিন্তু তোলা হয় অবৈধভাবে। এক্সট্রা বালি হয়তো তোলা হয়, অসময়ে তোলা হয়, সেই জন্যই গ্রামবাসীরা প্রতিবাদ করেছিলেন। জিতেন্দ্র তিওয়ারি ওখানে দেখতে গিয়েছিলেন এবং দুষ্কৃতীদের পাল্লায় পড়ে যান সেখানে, এবং দুষ্কৃতীরা তাকে তাড়া করে, এটাই অভিযোগ। রাজনীতি কি বলবো আমি, যারা গো ব্যাক বলছে আমি বলবো যে তাদের বুদ্ধির অভাব, সাময়িক লাভটা তারা দেখছে, সাময়িক হয়তো কিছু অর্থ আসবে সেটা তারা দেখছে, কিন্তু আলটিমেটলি এই জল প্রকল্প যদি ড্যামেজ হয়ে যায়, জল প্রকল্প যদি বন্ধ হয়ে যায়, জল প্রকল্প যদি ক্ষতি হয়, তাহলে তাদের বাড়িতে তো জল হবে না। তাদের বাড়িতে যদি মা আছেন, কাকিমা আছেন, ঠাকুরমা আছেন, তাদেরকে তো দূর থেকে জল নিয়ে আসতে হবে। এটা তো সাময়িক লাভ দেখতে গিয়ে আগামী দিনে বড় ক্ষতি তারা করছে। তো আমি বলবো যে যাদের প্ররোচনা তারা চলছে, একদিন তারা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে, এবং বিরোধী দল হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এমন কোনো ক্ষতি হতে চলেছে যেটা আর রিপেয়ার করা যাবে না, তাহলে সেটা তুলে ধরা। খবরটা আপনাদের আবার বলি একবার। জামুরিয়ায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, ঘটনাস্থলে যেতেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ইট বেলচা নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগ। বেশ খানিকক্ষণ সেখানে একটা যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও জিতেন্দ্র তিওয়ারি পরে সেখান থেকে নির্বিঘ্নেই বেরিয়ে যেতে পেরেছেন। তিনি বলছেন যে ওখানে জল প্রকল্প রয়েছে, যেভাবে ওখানে বালি তোলা হচ্ছে তাতে জল প্রকল্পের ক্ষতি হতে পারে, এবং আজকের যা সাময়িক লাভ সেটা ভবিষ্যতে ওই এলাকার সমস্ত মানুষের এবং আশপাশের এলাকাতেও সর্বনাশের কারণ হতে পারে। এটাই জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য। নিয়ম পছন্দ হয়নি, কড়াকড়ি পছন্দ হয়নি। যাদবপুরে ফের নৈরাজ্যের ছবি এবং ছাত্রদের কারণে উপাচার্যের ঘরে তালা ঝোলালো যাদবপুরের পড়ুয়ারা। রাত 11টার পর হস্টেলের দরজা বন্ধের নিয়ম পছন্দ নয় পড়ুয়াদের। র্যাগিং ঠেকাতেই বন্ধ অবাধ যাতায়াত বলছে কর্তৃপক্ষ। অথচ নিয়মকে থোড়াই কেয়ার যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়াদের।
অবাধ প্রবেশের স্বাধীনতা কেন চাইছে প্রথম বর্ষের পড়ুয়ারা? গত বছর র্যাগিংয়ের শিকার হয় প্রথম বর্ষের এক পড়ুয়া, তা নিয়ে রাজ্য তোলপাড় হয়। তারপর প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করা হয়, কিন্তু নিয়ম মানতেই নারাজ মুক্তমনা যাদবপুরের পড়ুয়ারা। গত বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়, উঠে আসে র্যাগিং তত্ত্ব। তারপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হোস্টেল করে দেয় কর্তৃপক্ষ, এবং সেখানে নিয়ম লাগু করা হয় বেলা 11টার পর, অর্থাৎ রাত 11টার পর সেখানে আর কেউ প্রবেশ বা বাইরে যেতে পারবেন না। মূলত পড়ুয়াদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই রাত 11টার এই সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এই নিয়ম মানতে নারাজ প্রথম বর্ষের পড়ুয়ারা। তারা যে দাবি সনদ পেশ করেছে তাকে পরিষ্কারভাবে লেখা যে কোনো টাইম লিমিট থাকবে না, অর্থাৎ রাত্রিবেলা যাতে অবাধে তারা ক্যাম্পাসের মধ্যে ঘোরাফেরা করতে পারে, হোস্টেল থেকে বেরোতে পারে, সেই জন্যই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন অর্থাৎ ভিসির কার্যালয়ের সামনে অবস্থান চালাচ্ছে। আর তেমনি তারা এই ভিসির অফিসের ঘরের সামনে লাগিয়ে দিয়েছে তালা। যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঝে মাঝেই ছাত্র দাবিতে উত্তাল হয়ে ওঠে, কিন্তু প্রথম বর্ষের এই পড়ুয়াদের দাবি কতটা যুক্তিযুক্ত? রাত 11টার পর ক্যাম্পাসে বা হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের এই প্রবেশ এবং বহিরাগমনের যে নিয়ম তারা লাগু করতে চাইছে, সেটা কি আদৌ প্রগতির পক্ষে উপযুক্ত, নাকি বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলাকেই বৃদ্ধি করবে? প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা। যারা করছে নিশ্চয়ই তাদেরকে আমার বিশ্বাস হয় না যে সমস্ত বইয়া এই দাবি করছে। নিশ্চয়ই কিছু বিপথগামী ছাত্র রয়েছে, হয়তো তাদের কিছু সিনিয়ররাও রয়েছে যারা তাদের ভুল বোঝাচ্ছে, তাই করছে। একদমই ইউজিসির গাইডলাইন মেনে যেটা আমরা করতে বাধ্য। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে যেখানে 1 বছর আগে এরকম একটি ঘটনা ঘটে গেছে, সেখানে আমরা সেই গাইডলাইন সম্পূর্ণ তো শুধু আইনগতভাবে মানতে বাধ্য নই, আমাদের বিবেকের দিক থেকেও তাদের এই গার্জিয়ানরা তাই ছাত্রদের ছেলেদের দায়িত্ব দিচ্ছেন এবং সেই দায়িত্ব আমাদের পালন করা উচিত। সেখানে পিছিয়ে গেলে মোটেই চলবে না। এটাকে অনাচার বলেই মনে করি, স্বাধীনতার অপব্যবহার। আমি একটু প্রাচীনপন্থী, আমার মনে হয় এটা স্বাধীনতার অপব্যবহার। প্রথম বর্ষের পড়ুয়ার সুরক্ষার জন্য প্রথম বর্ষের পড়ুয়ারই মৃত্যু হয়েছিল, সেটা এখনো আমাদের মনে জেগে আছে। তাদের অন্তত একটু সহানুভূতি থাকা উচিত। আমি অপ্রিয় কথা বলতে বাধ্য হলাম।